সন্ধ্যার আধার ঘনিয়ে আসলেই কফিন বহনকারী কিছু অশরীরী আত্মাদের এক পাল বের হয়। তাদের চোখের ওপর চোখ পড়তেই শেষ হয়ে যায় তার অস্তিত্ব। কি এমন রহস্য লুকিয়ে আছে রহস্যময় এই গ্রামের ইতিহাসে? হ্যালো বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বলছিলাম, টুইস্ট, হরর ও থ্রিলারে ভরা অসাধারণ ইন্দোনেশিয়ান মুভি ক্রোমোলিও। এই মুভির প্রতিটি লেভেলে রয়েছে আলাদা এক টুইস্ট, যেটা আপনাকে চমকে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুটা হয় 1984 সালে ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিজে, যেখানে সুগালি গ্যাং এবং তার প্রতিপক্ষের মধ্যে হত্যাকাণ্ড ঘটে। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো, এরা সকলেই কালো জাদু করত। এই হত্যাকাণ্ডে এক ব্যক্তির মাথা কেটে ফেলা হয়। মৃত্যুর আগে সেই লোকটা এই গ্রামকে অভিশাপ দিয়েছিল। লোকটা বলে, যতদিন যাবত তার বংশধর বেঁচে থাকবে সে কাউকে ছাড়বে না। এভাবে 10 বছর কেটে যায়। পরের সিনে আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখি। জিয়া তার মায়ের মৃত্যুর খবর শুনে গ্রামের বাড়িতে যাচ্ছে, যদিও তার গ্রামে আসাটা নিষেধ ছিল। ফাইনালি জিয়া তার ঘনিষ্ঠ ফ্রেন্ড দিকার সাথে গন্তব্যস্থলে এসে পৌঁছায়। গ্রামের মাটিতে পা রাখতেই আচমকা বজ্রপাত শুরু হয়, যেন কোনো এক অজানা অভিশাপ পুনরায় জেগে উঠেছে। জিয়াকে দেখে তার নানার চেহারায় অজানা এক চিন্তার ছাপ দেখা যায়। জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে। জিয়াকে তার নানা দানাং জানায় যে এই গ্রামে একটা পুরনো অভিশাপ আছে, তাই জিয়ার এখান থেকে এখনই চলে যাওয়া উচিত। এরপর গ্রামবাসীকে একত্রিত হতে দেখা যায়। জিয়ার নানার সহকারী প্রান্ত তাদেরকে বলে, গ্রামে ইডার মেয়ে চলে এসেছে, তাই ভুলেও কেউ আজ রাতে বের হবে না। প্রয়োজনে ঘরের ভেতরে নামাজ আদায় করবে। যদি তারা সামনে পড়ে যায় তাহলে ভুলেও কেউ তাদের দিকে তাকাবে না। কিন্তু গ্রাম পুলিশেরা তার এসব কথা মানতে রাজি নয়, কারণ তাদেরকে তো বাইরে পাহারা দিতে হবে। এদিকে দানাং জিয়াকে বলে তার জিনিসপত্র প্যাক করে শহরে চলে যেতে। দিকা জিয়াকে জিজ্ঞাসা করে জিয়া নানা কেন তাকে বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। জিয়া তখন জানায়, তারা ধারণা করে যে যদি সে এখানে থাকে তাহলে তারা অনেক বড় বিপদে পড়বে। জিয়া সন্দেহ করে যে তার বাবা নিখোঁজ হওয়ার পেছনেও হয়তো তার নিজ নানা দানাঙ্গেরই হাত রয়েছে। গত বছর জিয়াকে দেখার জন্য তার মা অনেক ব্যাকুল হয়েছিল, কিন্তু তার নানা তাকে এখানে আসতে দেয়নি। এদিকে গ্রামে সন্ধ্যা নেমে আসে। জিয়া ও দিকা যে গাড়িতে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সেই গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তাই জিয়া ও দিকা দুজনে আজকে রাতটা এখানে কাটাবে। এতে দানাং অনেকটা চিন্তিত হয়ে পড়ে। সে দুজনকে বলে পেছন থেকে ডাক দিলে ভুলবশতও তাকাবে না। এই বলে দানাং দিকাকে নিয়ে হেল্পের জন্য বেরিয়ে পড়ে। দিকা কাউকে খুঁজে না পেয়ে একটা জায়গায় বসে পড়ে। সে তার কাছে থাকা একটি ডায়েরি দেখতে থাকে। আসলে দিকা মনে মনে জিয়াকে পছন্দ করত, কিন্তু সে তার মনের কথা জিয়াকে কখনোই খুলে বলেনি। ডায়েরির পেজ দেখতে দেখতে দিকার নজরে পড়ে অদ্ভুত একটা ছবির ওপরে, যেটা সে ড্রয়িং করেনি। ঠিক তখনই ডায়েরি থেকে তার নজর সরাতেই সামনে একটা কালো ছায়ামূর্তির মতো কিছু একটা দুটি ভয়ানক পা ভেসে ওঠে, যেটা দেখে দিকা কিছুটা ভয় পেয়ে যায়। সে ভয়ে দানাংকে স্যার বলে ডাকতে থাকে। হঠাৎ করেই সেখানে থাকা বাতিটি নিভে যায় এবং লাশের খাটিয়া বহনকারী একটা কাফেলা সামনে এগিয়ে আসে। তাদেরকে দেখে গ্রাম পুলিশের মধ্যে থাকা জন ভয়ে দৌড় দেয়। পাশে ফিরে অপরজন দেখে তার সাথে থাকা কলিগ নেই, বরং এক নরখাদক তার সামনে চলে এসেছে। এবার নিজের যান বাঁচানোর জন্য গ্রাম পুলিশও চিৎকার করে দৌড়ে চলে যায়। আর এই সব কিছু মিলার মা দেখতে পায়। সে ভয়ে ও আতঙ্কে তার মেয়ে মিলাকে আলমারির ভেতরে লুকিয়ে রাখে। এদিকে দিকা জিয়াকে জানায় এই গ্রামে কিছু একটা আছে, এক মুহূর্ত তাদের এখানে থাকা ঠিক হবে না। সে নিজ চোখে কফিন বহনকারী একটা কাফেলাকে দেখেছে। এরা সকলেই ছিল মৃত ব্যক্তি। দিকা আরো বলে, আমি সত্য বলছি, তারা কোনোভাবেই মানুষ হতে পারে না। এদিকে জিয়া নিজেই গাড়ির টায়ার পাংচার করেছিল যাতে সে এখানে থাকতে পারে। অন্যদিকে পালিয়ে যাওয়া গ্রাম পুলিশ জনের সাথে তার কলিগের দেখা হয়। যেহেতু বিপদের সময় জন তাকে ছেড়ে পালিয়ে এসেছে, তাই সে জনের ওপর কিছুটা রেগে যায়। এবার জন যখন গ্রামবাসীকে সতর্ক করার জন্য বেল বাজাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে দেখে তার কলিগ বারবার নিজের মাথা ঠুকরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে লোকটা সেখানেই মারা যায়, যেটা দেখে বেচারা জনের হাত পা ঠান্ডা হয়ে যায়। এরপর আমরা দেখি জনের একটা হাত কেটে গিয়ে ছিটকে জিয়া ও দিকার সামনে এসে পড়ে, যেটা দেখে দুজনেই কিছুটা ঘাবড়ে যায়। ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি দিকার গলা চেপে ধরে। দানাং সেখানে এসে হাওয়ায় ফায়ার করতে থাকে। এতে সে শক্তিটা দিকাকে ছেড়ে চলে যায়। এদিকে নরখাদকদের হাত থেকে বাঁচতে মিলার মা খাটের নিচে লুকিয়ে পড়ে।
কিন্তু ওই অশরীরী আত্মারা মিলার মায়ের উপস্থিতি বুঝতে পেরে যায়, তাকে খাটের নিচ থেকে টেনে হিঁচড়ে বের করে গলা চেপে ধরে। এরপর মিলার মাকে হাওয়ায় ভাসিয়ে তোলে এবং তার পেট ছিঁড়ে ফেলে। এই সব কিছু আলমারির ভেতর থেকে লুকিয়ে মিলা দেখতে পায়। সে ভয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়ে। এদিকে দানাংয়ের কাছে একটা আয়না ছিল, যেটার মাধ্যমে অশরীরী আত্মাদের সহজে দেখা যেত। তারা জঙ্গলের পথ ধরে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দিকার পা ধরে অশরীরী আত্মারা টেনে নেওয়ার চেষ্টা করে। দানাং তখন একটু দেরি না করে আয়নার সাহায্যে দিকাকে বাঁচিয়ে নেয়। এরপর জিয়া দিকাকে সাথে নিয়ে তার ফ্রেন্ড মিলার বাড়িতে আসে। বাড়িতে ঢুকে জিয়া মিলাকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলে না। মেঝেতে পড়ে থাকা রক্ত দেখে জিয়া উপরের দিকে তাকাতে চিৎকার করে ওঠে, কারণ উপরে ছিল মিলার মায়ের রক্তাক্ত মৃতদেহ। এ সময় মিলাও চিৎকার করে আলমারি থেকে বেরিয়ে আসে। জিয়া তাকে জিজ্ঞাসা করে তাদের সাথে কি ঘটেছিল। মিলা জানায় বাড়িতে ক্রমুলীয় এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্রমুলীয় হচ্ছে যারা সাধারণত কবর খনন করে বা লাশের খাটিয়া বহন করে থাকে। তাদের চোখে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তাকে হতে হয় নৃশংস খুনের শিকার। যাই হোক, মিলা, জিয়া ও দিকা তিনজনে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। কিন্তু অবাক করার বিষয় হলো, মধ্যরাতে ঘন জঙ্গলের ভেতরে কোথা থেকে একটা গাড়িকে আসতে দেখা যায়, যেটাকে দেখে তারা ইশারায় হাত দিয়ে থামানোর চেষ্টা করে। তবে যখন তারা ভালোভাবে বিষয়টাকে লক্ষ্য করে, তাদের তখন হুঁশ উড়ে যায়, কারণ সেটি কোনো গাড়ি ছিল না, বরং সেটি ছিল কফিন বহনকারী সেই অশরীরী আত্মাদের পাল। এবার তিনজনে ভয় পালাতে থাকে। এ সময় দিকা দেখে তার একটা পা নেই, যার ফলে তাদেরকে থেমে যেতে হয়। ওই অদৃশ্য শক্তিটি দিকাকে মেরে ফেলে।